নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব জেন অস্টেনের লেখা বিখ্যাত নভেল ম্যানসফিল্ড পার্ক নিয়ে। তার আগে কয়েকটা কথা আমি বলে নিচ্ছি। এর আগের দিন আমি বলেছিলাম যে ফিগার অফ স্পিচ স্টার্ট করেছি ইন ফিগার বেসড অন সিমিলারিটি অর অ্যাগ্রিমেন্ট, সিমিলি অ্যান্ড মেটাফোর। আমার একটা ভিডিওতে ইন্ট্রোডিউস করানো হয়ে গেছে, না দেখলে থাকলে প্লিজ যাবেন, দেখে নেবেন। আর ফিগার অফ স্পিচের যতগুলো আরও টাইপস আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো 6th of February থেকে 15th of February মধ্যে। যদি বিশেষ কোনো অসুবিধে না হয় তো এভাবেই সিরিজটা কন্টিনিউ আমি করছি। আর প্রতিদিন 2টো করে টাইপস আলোচনা করছি, আর একদিন 3টে করে থাকবে। এভাবে করলে পুরো যে কটা টাইপস আছে সব কটা আলোচনা আমার কমপ্লিট হবে। আর আমি আগামী কাল থেকে 31st of January থেকে 5th of February পর্যন্ত জেন অস্টেন অ্যান্ড চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত নভেলের ক্যারেক্টার বলবো শর্ট ভিডিওতে 1 মিনিটের। তো কেন সেটা আমি আগেই বলে দিয়েছিলাম যে একটু অসুবিধার জন্য। আর আজকে আমি ম্যানসফিল্ড পার্কে পুরো সামারি, প্লট, এক্সপ্লানেশন, ক্যারেক্টার, স্টোরি বলবো। আর আগামীকাল যে ক্যারেক্টার বলবো নভেলগুলোর চার্লস ডিকেন্স অ্যান্ড জেন অস্টেনের, সেটাতে বলে রেখে এক একটা নভেলে বিশেষ করে চার্লস ডিকেন্সের 20-25-30টারও উপরে ক্যারেক্টার্স আছে। তো সেগুলো এইভাবে বলে দেওয়া মুখস্থের মধ্যে করে আমার মনে হয় না খুব একটা এফেক্টিভ কিছু হবে। তার থেকে যদি আপনারা নিজেরা খাতায় নোট বানিয়ে নিজে লিখে লিখে প্রতিদিন সেই খাতাটাকে একবার করে দেখেন, এতে মনে থাকবে। কিন্তু হ্যাঁ, বলেছি যখন তখন আমি কন্টিনিউ করব। সেটা হচ্ছে যে চার্লস ডিকেন্স এবং জেন অস্টেনের লেখা নভেল যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে এসেছে, যে ক্যারেক্টারগুলো এবং যে ক্যারেক্টার দু একটা পড়ে মনে হয় যে এগুলো আসতে পারে, সম্ভাব্য। অনেক সময় আমাদের মনের মধ্যে জাগে যে এটা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো এই ধরনের 5টা 10টা যে কটা হোক ক্যারেক্টার নিয়ে 3টে করে নভেলের ক্যারেক্টার্স প্রতিদিন আমি আলোচনা করব। তাহলে 31st of Jan থেকে 5th of February মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলোকে বলা। এরমভাবে পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যাতে করে জাস্ট এক্সামে মনে থাকার জন্য সুবিধা হয়। বাকি যে ক্যারেক্টারগুলো থাকছে সেগুলো আপনারা একবার করে গুগল সার্চ করে নোট ডাউন করে নিয়ে লিখে পড়তে পারবেন, মনে রাখতে পারবেন। তো এই ছিল আজকে বলার বিষয় আমার, যাতে করে কোনো ভুলভাবে আমরা ইন্টারপ্রেট না করি। কারণ একটা ভিডিওতে আমি শুধু ক্যারেক্টার্স কয়েকটা বলে গেলাম, কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এরমই কয়েকটা করে ক্যারেক্টার বলবো, 3টে করে নভেলের যে কটা এক্সামে এসেছিল বা আসতে পারে এরম সম্ভাব্য। আজকে আমি আলোচনা করছি ম্যানসফিল্ড পার্ক। শুরু করা যাক। ম্যানসফিল্ড পার্ক জেন অস্টেনের লেখা একটি বিখ্যাত নভেল। এটা লেখা হয়েছিল 1812 থেকে 1813-এর মধ্যে, পাবলিশ করা হয়েছিল 1814-এ। এটা ইংল্যান্ডের ম্যানসফিল্ড পার্ক নামক জায়গাতে এই ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে লেখা। এবং এটা যে থিওরি বা থিম আমরা পাই সেটাতে হচ্ছে রোম্যান্টিসিজম অ্যান্ড ক্লাসিসিজম। আর এটা তাহলে শুরু করা যাক। এখানে আমরা মেইনলি 4টা পরিবারকে পাচ্ছি। আর সেই 4টা পরিবারের মধ্যে তিনটে পরিবারের 3 বোনের। এক থাকছে মিস্টার প্রাইস অ্যান্ড মিসেস প্রাইস, স্বামী স্ত্রী, মিসেস প্রাইসের হাজব্যান্ড মিস্টার প্রাইস। তারপর লেডি বার্টম অ্যান্ড মিস্টার থমাস বার্টম, এনারা স্বামী স্ত্রী। আর থাকছে মিসেস নরিস অ্যান্ড মিস্টার নরিস। আর থাকছে মিস্টার গ্র্যান্ট অ্যান্ড মিসেস গ্র্যান্ট। সেটা আমি পরে গল্পের এগোনোর দিকে যখন যাব তখন অটোমেটিক্যালি সেটা চলে আসবে। তো এই গেল ইন্ট্রোডাকশন। এখন বিষয় হচ্ছে যে ফ্যানি প্রাইস নামে একটা মেইন ক্যারেক্টার আছে এই নভেলে, যাকে কেন্দ্র করে পুরো ঘটনা, এবং সে হচ্ছে এই গল্পের মেইন একজন হিরোইন বা একটা ক্যারেক্টার বলতে পারি। বাকি অনেকগুলো ক্যারেক্টারও আছে, কিন্তু ইনি হচ্ছেন কেন্দ্রবিন্দু। তো কী হচ্ছে, ফ্যানি প্রাইসের মা বাবা মিস্টার অ্যান্ড মিসেস প্রাইস খুব দরিদ্র ছিলেন। ওনাদের অনেকগুলো ছেলেমেয়ে ছিল। এখানে সঠিক কজন ছেলেমেয়ে ছিল সেটা দেওয়া নেই বা পাওয়া যায়নি। আর তার দাদা আছে, তার একজন দাদার নাম উইলিয়ামকে পাওয়া গেছে, আর ফ্যানি প্রাইস। তো কী হয়েছে, ছোটোবেলার থেকে ফ্যানিকে, তার সব থেকে বড় সন্তান মিস্টার অ্যান্ড মিসেস প্রাইসের হলো ফ্যানি প্রাইস। আর ফ্যানি প্রাইসকে তার মাসির বাড়ি লেডি বার্টমের বাড়িতে রাখা হয়। আর তারা অর্থবান ছিলেন, এবং সেখানে প্রথম গিয়ে যখন ফ্যানি থাকতে শুরু করে, তার কিন্তু সেখানে অ্যাডজাস্ট করতে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে প্রথম খুব অসুবিধা হতো। আর সেখানে পরিবারে থমাস বার্ট্রাম এবং মিস লেডি বার্ট্রামের ছেলেমেয়ে ছিলেন 4 জন।
দুই ছেলে দুই মেয়ে, বড় ছেলে টম, ছোট ছেলে এডমান্ড, বড় মেয়ে মারিয়া, ছোট মেয়ে জুলিয়া। এই চারজন এবং থমাস বার্ট্রাম এবং লেডি বার্ট্রাম, এই ছজনের মধ্যে এই পরিবারে শো অফ করা পছন্দ করতেন না একমাত্র লেডি বার্ট্রাম। প্রদর্শন করা বা কোনো কিছু অতিরিক্ত দেখানোটা একদম পছন্দ করতেন না লেডি বার্ট্রাম। তাই ফ্যানি প্রাইস এবং লেডি বার্ট্রামের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, দুজনেই বেশ সিম্পল এবং অনেস্ট। আর বাকিরা একটু আপনারা গল্পের মাধ্যমে মাধ্যমে বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারগুলো কেমন ছিল। তারপর থমাস বার্ট্রামের ব্যবসা ছিল বড় ব্যবসা। তো ওনার সব থেকে যেটা দুঃখের বিষয় সেটা হলো যে ওনার বড় ছেলে টম একদমই একটা যোগ্য ছেলে নয়, কারণ এরম কোনো নেশা বা বাজে ধান্দা নেই যে টমের ছিল না। সব নেশা, গাঁজা, জুয়া, মানে যে নেশা জাতীয় জিনিসগুলো সবই টমের ছিল। আর এডমান্ডে একমাত্র ছিল যোগ্য যে তার বাবার ব্যবসাপত্র সামলাতে পারে। কিন্তু সে সময় ইংল্যান্ডে এরকম প্রচলন ছিল না যে বড় ছেলে থাকা অবস্থায় ছোট ছেলেকে সম্পত্তি দেওয়ার কোনো রুলস ছিল না। যা সম্পত্তি থাকবে বাবার মায়ের সেটা সবটাই তার প্রথম সন্তান বা তাদের বড় ছেলে পাবেন। তাই সেই হিসেবে টম তার উত্তরাধিকারী ছিলেন, আর এডমান্ড একজন সাধারণ ক্লেয়ার্জি ছিলেন। তারপর কি হচ্ছে, মারিয়া এবং জুলিয়া দু বোন, দুজনই একটু অন্য রকমের ছিলেন। সেটা কীরকম হচ্ছে যে মারিয়া প্রেমে পড়ে যায় মিস্টার রাশফোর্ডের, আর যে ছিল খুব টাকা পয়সাওয়ালা, আর টাকা পয়সা দেখেই মারিয়া তার প্রেমে পড়ে। আর যখন তাদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে তখন মিস্টার রাশফোর্ড এসে থমাস বার্ট্রাম তার হবু শ্বশুরকে প্রস্তাব রাখেন মারিয়াকে বিয়ের জন্য। তখন থমাস বার্ট্রাম বলেন যে ঠিক আছে, তিনিও পছন্দ করেন মিস্টার রাশফোর্ডকে তার বড় মেয়ের জামাই হিসেবে, কিন্তু তিনি বলেন যে ঠিক আছে, তিনি যেহেতু জানেন যে তার বড় ছেলে, থমাস বার্ট্রাম জানেন যে তার বড় ছেলে একটু অপদার্থ আছেন, তো তাই একটু তিনি তার টাকার সঞ্চয় থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন। আর সেটা নিয়ে তিনি পরবর্তীতে কী করেন, তার ব্যবসার কাজে অ্যান্টিগুয়াতে চলে যান। তার যাওয়ার সময় ভাবেন যে আমি চলে গেলে আমার বড় ছেলে টমকে কে দেখবে, সে তো সারাদিন নেশা ভাঙ খেয়ে জুয়া টুয়া খেলে পড়ে থাকে। তো ভাবে যে টমকে সঙ্গে নিয়েই যায়, টমকে সঙ্গে নিয়ে যান, রেডি হয়েছেন। আর তেমন সময় রাশফোর্ড এসে প্রস্তাব রাখেন মারিয়াকে বিয়ে করার। তখন মিস্টার রাশফোর্ডকে মেনে নেন থমাস বার্ট্রাম এবং বলেন যে ঠিক আছে, আমি মেনে নিলাম, তাদের এনগেজমেন্ট হয়ে গেলো। কিন্তু উনি বললেন যে আমি আগে আমার বিজনেসের জন্য ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি, সেখানে গিয়ে আমার বিজনেসের কাজ শেষ করে যতদিন না আসছি ততদিন তোমাদের সামাজিকভাবে বিয়ে আমি দেবো না। আমি আগে ব্যবসার কাজ কমপ্লিট করে ফিরবো, যতদিন সময় লাগুক না কেন, তারপর এসে আমি বিয়ে দেব। তখন মেনে নিলেন সবাই এবং থমাস বার্ট্রাম ওনার বড় ছেলে টমকে নিয়ে চলে গেলেন ওনার ব্যবসার জন্য অ্যান্টিগুয়াতে। তারপর কি হলো, সেখানে টম কিছুদিন তার বাবার সঙ্গে থাকার পর সেখান থেকে সে চলে এলো নিজের বাড়িতে, ম্যানসফিল্ড পার্ক। আর এখানে লেডি বার্ট্রাম আর ফ্যানি প্রাইস কী হতো, যখন সবার কাজে চলে যেত পুরুষ লোকেরা এবং মারিয়া জুলিয়ার নিজেদের মতো ব্যস্ত থাকতো, তখন ফ্যানি এবং লেডি বার্ট্রামের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল। দুজনেই সিম্পল, দুজনে মিলে মাসি ভাস্তি মিলে সময় কাটাতো। আর এই লেডি বার্ট্রাম, মিসেস প্রাইস অ্যান্ড মিসেস নরিস, এনারা হচ্ছেন 3 বোন, আর প্রত্যেকেরই বিবাহিত এবং আলাদা আলাদা পরিবার। তারপর কি হচ্ছে, তারপর আরেকটা আমরা সাইডে পাচ্ছি ক্যারেক্টার, সেটা হচ্ছে মিস্টার গ্র্যান্ট অ্যান্ড মিসেস গ্র্যান্ট। এটা প্রথমে আমি উল্লেখ করেছিলাম। এখন কি হচ্ছে, এনাদের মানে রক্তের সম্পর্কের নয়, কিন্তু এনাদের সৎ যে ভাই বোন হয়, মানে বাবা দুটো বিয়ে করার পর যে প্রথম পক্ষের স্ত্রী বা দ্বিতীয় পক্ষের এই যে তাদের সৎ ভাই বোন ছিল, একজন হেনরি আর একজন ম্যারি। মিস্টার অ্যান্ড মিসেস গ্র্যান্টের সৎ ভাই বোন ছিল হেনরি অ্যান্ড ম্যারি, আর দুজনেই কিন্তু খুব ছিল অ্যাট্রাকটিভ দেখতে, আর খুবই একটা যে কেউ দেখলে তাদেরকে অ্যাট্রাক্ট হতো এবং দুজনেই একটু কী ধরনের ক্যারেক্টার ছিল সেটাও আমি আলোচনার মাধ্যমে বলছি। তো কি হচ্ছে, এখানে মিস্টার রাশফোর্ডের সঙ্গে যখন বিয়ে ঠিক হয়ে গেছিলো মারিয়ার, মিস্টার রাশফোর্ড চলে গেছিলেন লন্ডনে। আর তখন এই হেনরি অ্যান্ড ম্যারি এলো, আসার পর কি হলো, আর টমও তার বাবার থেকে এসে সেই ম্যানসফিল্ড পার্কে এসে থাকছে নিজের বাড়িতে। আর এমন সময় কি হলো, তারা কি করলো যে
তারপর টমের সঙ্গে, এডমান্ডের সঙ্গে, মারিয়া জুলিয়ার সঙ্গে হেনরি এবং ম্যারির তারা বন্ধুত্ব হতে শুরু করলো, পরিচিতি হলো, বন্ধুত্ব হলো। তখন কী হলো, তারা 6জন মিলে ঠিক করলো, তার সঙ্গে ফ্যানিও ছিল, যে আমরা মিস্টার রাশওয়ার্থের বাড়িতে যাব লন্ডনে। কে কে? মারিয়া, জুলিয়া 2 বোন, এডমান্ড অ্যান্ড টম 2 ভাই, এবং ফ্যানি যে তাদের মাস্তুতো বোন, তাদের বাড়িতেই ছোটোবেলা থেকে মানুষ হচ্ছে সে, এবং হেনরি এবং ম্যারি সবাই মিলে চলে যাওয়ার একটা প্ল্যান করেছে। কোথায় যাবে? মিস্টার রাশওয়ার্থের ওখানে, লন্ডনে। তো সেখানে তারা যায় এবং গিয়ে উপস্থিত হয়। তো কি হয়, এই যাওয়ার পর তারা যে সবাই মিলে একসঙ্গে এই জার্নিটা করে এবং একে অপরের সঙ্গে থাকে, এতে কি হয়, হেনরি আছে, হেনরি কি করছে, হেনরি মারিয়া এবং জুলিয়া দুজনেরই সঙ্গে একটু ফ্লার্ট করছিল, মানে একটু ভালোবাসার, প্রকৃত ভালোবাসা না হলেও একটা সেরকম ধরনের একটা অভিনয় বা একটা অ্যাটাচমেন্ট বা একটা কানেকশন ফিল করছিল, যেটা হয়তো প্রকৃত সত্য ছিল না। তো মারিয়ার সঙ্গেও জুলিয়ার সঙ্গেও। আর এদিকে ম্যারি আর এডমান্ডের মধ্যেও একটা, তারাও ম্যারিও এডমান্ডের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং তাদের মধ্যেও একটা অ্যাটাচমেন্ট, ধীরে ধীরে একটা অ্যাটাচমেন্ট গ্রো করতে থাকে। তারপর কি হলো, তারপর মিস্টার রাশওয়ার্থের সঙ্গে তো মারিয়ার বিয়ে ঠিক হয়েই ছিল, কিন্তু হেনরির সঙ্গে মারিয়াও ফ্লার্ট করছে, মারিয়াও হেনরির সঙ্গে ফ্লার্ট করছে, আবার জুলিয়ার সঙ্গেও হেনরি ফ্লার্ট করছে। তারপর তারা ফিরে এলো, তারা সবাই মিলে একটা ভাবলো যে আমরা এখন একটা, তারা সবাই মিলে ঠিক করলো আমরা একটা প্লে, একটা থিয়েটার, একটা নাটক করব। আর তারা সবাই মিলে ম্যান্সফিল্ড পার্কে ফিরে এসেছে, এবার তারা সব ঠিক করলো যে আমরা একটা নাটক করব। তো নাটক করবে আর যেখানে তারা এক একজন এক একটা রোল প্লে করবে। তো সেক্ষেত্রে টম, মারিয়া, জুলিয়া, হেনরি, ম্যারি সবাই রাজি ছিল, কিন্তু এডমান্ড এবং ফ্যানি প্রাইস দুজনেই বলে যে আমরা এই নাটকের অংশগ্রহণ করতে পারবো না বা এই নাটকে কোনো পার্ট নিতে পারবো না। কিন্তু বাকিরা এডমান্ডকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পেরেছিল এবং এডমান্ডও একটা রোল প্লে করছিল। তারপর ফ্যানি একমাত্র ছিল যে কোনো রোল প্লে করছিল না, সাইডে ছিল, এবং সেই নাটকটা শুরু হয়ে যায়, চলতে থাকে। এমন সময় সেই নাটক, থিয়েটার এগুলো চলছে এবং এডমান্ড এবং ম্যারি কাপল হিসেবে প্রেজেন্ট করছে নিজেদের এবং বাকিরা অন্যান্য ক্যারেক্টার প্লে করছে। সে সময় কি হচ্ছে, থমাস বার্ট্রাম তার বিজনেস থেকে এসে বাড়িতে পা রাখা মাত্র দেখতে পারেন যে এখানে নাটক চলছে। তো সেই নাটক দেখে বলছে, তোমরা এসব কি শুরু করেছো, এগুলো কি হচ্ছে, এগুলো বন্ধ করো। তো সাথে সাথে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যখন সেই নাটকটা চলছিল এবং তারা যে ক্যারেক্টারগুলো প্লে করছিল, সে সময় ম্যারি আর এডমান্ড কিন্তু আরও কাছাকাছি আসে, যেটা কিন্তু ফ্যানি দেখে কোথাও না কোথাও একটু জেলাস ফিল করছিল, কারণ তারা অবশ্যই কাজিন, কিন্তু ফ্যানি যেহেতু ছোটোবেলার থেকে এডমান্ডের বাড়িতে বড় হয়েছে, তার মাসির বাড়িতে বড় হয়েছে, তো কোথাও না কোথাও এডমান্ডের প্রতি তার অ্যাটাচমেন্ট যেটা ছিল সেটা কাজিনের থেকেও একটু বেশি। তো সে জেলাস ফিল করছিল ম্যারি আর এডমান্ডের কাছাকাছি আসা দেখে বা তাদের রোল প্লে করা দেখে, তাদের মধ্যে বেশি ক্লোজনেসটা দেখে ভ্যানির জেলাস ফিল করছিল। আর ওই পরিবারে, থমাস বার্ট্রামের পরিবারে যতজন ছিল, তার মাসির সঙ্গে সে সময় কাটাতো, কিন্তু বন্ধুত্ব বলতে যদি একটা বলা যায়, সেটা কিন্তু ফ্যানি শুধুমাত্র এডমান্ডের সঙ্গে একটু বন্ধুত্বটা ফিল করতে পারতো, কারণ এডমান্ডের ক্যারেক্টারটাই তার পছন্দ হতো, সেও যেরকম একটু মানে শান্ত ভদ্র, আর ফ্যানিও তাই সিম্পল। তো সেজন্য এডমান্ডের প্রতি ফ্যানির একটা অ্যাটাচমেন্ট মনে মনে ছিল এবং তাকে বন্ধুত্ব একটা ছিল, এক ছিল মাসির সঙ্গে, আর একটা সেটা ছিল মাসি এবং তার ভাস্তি, যেটা বলি আমরা মাসি ভাগ্নির মধ্যে যে একটা রিলেশন, সেটা সেই বন্ধুত্ব। কিন্তু একটা যদি বলা যায় যে সমবয়সী বন্ধুত্ব, সেটা কিন্তু শুধু এডমান্ডের সঙ্গেই ছিল, বাকিদের সঙ্গে তার কোনো একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক মারিয়া, জুলিয়া বা টম কারোর সঙ্গে ছিল না। তারপর থমাস বার্ট্রাম এসে সেই নাটকটা বন্ধ করিয়ে দেয়, থিয়েটার বন্ধ হয়ে যায়। আর তারপর কি হচ্ছে, সে সময় উইলিয়াম, যে ফ্যানির দাদা, সে এসে পৌঁছায় ম্যান্সফিল্ড পার্কে, এসে পৌঁছায় এবং বোনের সঙ্গে দেখা করে, ফ্যানির সঙ্গে দেখা করে এবং ফ্যানিকে নিয়ে যায়। আর তার আগে বিয়ে হয়েছে, থমাস বার্ট্রাম এলেই উনি বলেছিলেন যে বিয়ে দেবেন রাশওয়ার্থ আর মারিয়ার।
তো উনি ফিরে এলেন ব্যবসা থেকে এবং থিয়েটার এসে এরম সবার কাণ্ডকীর্তি থিয়েটার থেকে বন্ধ করে দিলেন, থিয়েটার করে দিয়ে মারিয়ার বিয়ের আয়োজন করলেন। এবং হেনরির প্রতি মারিয়ার কিন্তু একটা অ্যাটাচমেন্ট বা ফ্লার্টিং নেচার যে তৈরি হয়েছিল মনে মনে, বা তারা যে একে অপরকে ফ্লার্ট করছিল, তা সত্ত্বেও কিন্তু মারিয়া যেহেতু টাকা পয়সাকে পছন্দ করে একটু, মানে টাকা পয়সা দেখেই মিস্টার রাশুদকে পছন্দ করেছিল, তাই ওই ফ্লার্টিং যে লাভ ছিল তাদের সেটাকে সাইডে সরিয়ে দিয়ে মারিয়া আবার মিস্টার রাশুদ, যার সঙ্গে এনগেজমেন্ট অলরেডি ছিল, তাকেই বিয়ে করে নিল, থমাস বার্টন। তাদের বিয়ে দিয়ে দিলেন এবং থমাস বার্টন কী করলেন, জুলিয়া এবং মারিয়াকে দুজনকেই লন্ডনে পাঠিয়ে দিলেন। কোথায়? তার যে জামাই মিস্টার রাশুদ তার বাড়িতে পাঠিয়ে দিলেন। তারপর তারা দুবোনই চলে গেল। তারপর এইদিকে উইলিয়াম এসে তার বোন ফ্যানি প্রাইসকে বললো এবং তাকে নিয়ে চলে গেল তাদের যে বাড়ি সেখানে নিয়ে গেল। তো এমন সময় কি হলো, যেখানে হেনরির অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল কার প্রতি, মারিয়ার প্রতি, জুলিয়ার প্রতি, মানে একটা ফ্লার্ট করছিল, ফ্লার্টিং নেচার। তো সেখানে সে এখন কার প্রতি ফ্লার্ট করবে, ফাঁকা হয়ে গেল, একা হয়ে গেল, তো সে কাকে ফ্লার্ট করবে। তখন সে ফ্যানিকে নিয়ে চলে গেছে তার দাদা। তখন সে কী করলো, ফ্যানির গ্রামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। তারপর ফ্যানিকে বিভিন্ন রকমভাবে রাজি করানোর চেষ্টা করলো, তাকে ইমপ্রেস করার চেষ্টা করলো, কিন্তু ফ্যানি তো অত সহজে ওই সব পছন্দ করার মতো মেয়ে নয়, কারণ সে ভীষণ সিম্পল, মারিয়া জুলিয়ার মতো নয়, একদমই আলাদা। তো তখন হেনরি বারবার ফ্যানিকে ইমপ্রেস করার চেষ্টা করে, তাকে রাজি করার চেষ্টা করে, কিন্তু ফ্যানি কিছুতেই রাজি হয় না। এবং তার যে বোন ছিল ম্যারিও আবার ফ্যানি কাছাকাছি যেতে, মানে বন্ধুত্ব করার চেষ্টা করে, যাতে তার দাদা বা ভাই যে হেনরি আছে তার সঙ্গে ফ্যানির বিয়ে দিতে পারে, এরকম একটা ইচ্ছে তার বোন ম্যারির মধ্যেও ছিল। এবং কি হয়, সে ফ্যানির সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ফ্যানি দুই ভাই বোনকেই অতটা পাত্তা দেয় না। তারপর উইলিয়াম ছিল যে নেভিতে কাজ করতো, আর হেনরিও কাজ করতো। তো কী হতো, উইলিয়ামকে তার দাদার মাধ্যমেও ফ্যানিকে রাজি করানোর চেষ্টা করে হেনরি, এবং তাকে একটা ভালো পদ দিয়েছিল, মানে নেভিতে যে জব কাজ করতো সেই কাজের, যাতে করে ফ্যানিকে রাজি করানো যায়। তার দাদা উইলিয়ামও ফ্যানিকে রাজি করানোর চেষ্টা করে যে যাতে সে হেনরিকে বিয়ে করে বা তার প্রতি একটা অনুভূতি নিয়ে আসে। তারপর ফ্যানিও যাই হোক, যখন হেনরি বারবার এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, তার হাতে পায়ে ধরে কাঁদতে থাকে, তো এরকম করে বলতে একটা মানুষের মন তো গলতেই পারে, বা একটু দুর্বল হবে। তো তখন ফ্যানি একটু করে দুর্বল বা একটা অনুভূতি তার মধ্যে আসতে থাকে হেনরিকে নিয়ে। কিন্তু এরম সময় শোনা যায় যে থমাস বার্টম অ্যান্ড লেডি বার্টম, তার মাসি মেশোর যে বড় ছেলে টম, যে প্রচণ্ড নেশাখোর এবং যে বাজে সমস্ত ধরনের নেশা তার আছে, তো সে নাকি মৃত্যু শয্যায়, বা তার শরীর একদমই ভালো নেই। তখন সে বাড়ি থেকে আবার চলে আসে কোথায়, তার মাসির বাড়ি লেডি বার্টম ম্যানসফিল্ড পার্কে আবার ফিরে আসে। আর তার যে গ্রামের বাড়ি ছিল ফ্যানির, সেটার নাম পোর্টসমাউথ। ওকে, তারপর এখানে ফিরে আসে। তারপর টমের শরীর খুবই খারাপ থাকে, এখানে এসে উপস্থিত হয়। এবং এমন সময় কি হচ্ছে, আবার কি হচ্ছে, মারিয়া আর হেনরি আর মারিয়া যে একটা সময় তাদের একে অপরের সঙ্গে ফ্লার্ট করতো, তো তারা আবার কোনোভাবে তাদের যোগাযোগ হয়েছে এবং তাদের একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। এবং কোথাও না কোথাও তারা হেনরি ফিল করতে পারে সে হয়তো সত্যিকারেরই ভালোবাসে মারিয়াকে। আর এটা যখন এবং তারা দুজনে মিলে পালিয়ে যায়, মারিয়া এবং হেনরি। এটা যখন ফ্যানি শুনতে পারে, ফ্যানি বলে, বাহ, আমাকে এখানে এসে বারবার ইমপ্রেস করার চেষ্টা করছে। আবার ফ্যানি সেটা বলছে নিজেকে, আবার এদিকে মারিয়ার সঙ্গে পালিয়ে গেলো। তার মানে তার ভালোবাসাটা ফলস ছিল, মিথ্যে ছিল, সত্যি ছিল না। যদি সত্যি থাকতো তাহলে তো সে অন্য কারোর সাথে, মারিয়া বা অন্য যেই হোক, তার সঙ্গে এইভাবে পালিয়ে যেতে পারতো না। তো মারিয়া বিবাহিতা হওয়া সত্ত্বেও হেনরির প্রতি তারা একে অপরের সঙ্গে ফ্লার্ট করতে করতে সত্যিকারেরই তাদের মনে হয় যে আমরা সত্যি একে অপরকে ভালোবাসি, এবং হেনরি এবং মারিয়া পালিয়ে যায়। আর সেটাতে ফুল সাপোর্ট ছিল হেনরির বোনের। তাহলে হেনরির বোনও ফ্লার্ট মিথ্যে, কারণ হচ্ছে হেনরির বোনও কিন্তু এডমান্ডের সঙ্গে একটা
রিলেশন বা একটা ফ্লার্টিং নেচার ছিল, করতো। কারণ কিন্তু আবার এডমান্ডকে বিয়ে করার মতো মেয়ে ম্যারি নয়, কারণ তারও লো বাজেট রয়েছে। কারণ যদি বিয়ে করতেই হয় ম্যারির মতে, যদি বিয়ে করতে হয় টমকে করব, এডমান্ডকে কেন করবো? কারণ টমের প্রপার্টি মানে থমাস বার্টমের সমস্ত প্রপার্টি তো টম পাচ্ছে, টমের। তো কেন ওই টাকাওয়ালা ছেলে বাদ দিয়ে আমি কেন, যেখানে যে একটা জাস্ট একটা সিম্পল ক্লিয়ারজি, তাকে আমি কেন বিয়ে করতে যাব? তো যাই হোক, ম্যারিডও নেচার ফ্লার্টিং আর হেনরিরও। তারপর হেনরি আর মারিয়া পালিয়ে গেছে, আর এই খবর শুনে ফ্যানি বুঝতে পারলো তার মানে তারা দুই ভাই বোনই ফলস, এবং হেনরি তারপরেও তাকে ইমপ্রেস করতে এসেছে। ভালোই হয়েছে, যা হয় ভালোই হয়। আর এদিকে ম্যারিও, তারপর এই শুনে এডমান্ডের মনে খুব রাগ জেগে যায়, যেহেতু তার নিজের বোন এভাবে পালিয়ে যায়। সে এসে ম্যারিকে জিজ্ঞেস করে, তুমি কি এটা জানতে যে হেনরি আর মারিয়ার মধ্যে একটা সম্পর্ক চলছে বিয়ের পরেও, বিয়ের আগে থেকে এবং বিয়ের পরেও, এবং তারা এইভাবে চলে যাবে, মানে পালিয়ে যাবে? তখন ম্যারি বলে, হ্যাঁ আমি এটা পুরোটাই জানতাম, এবং ম্যারির পুরো সমর্থন আছে সেই পালিয়ে যাওয়াতে এবং সেই তাদের সম্পর্কে। তখন এডমান্ড ম্যারিকে একদম অপছন্দ করে, কারণ বলে যে এ আমার জন্য সঠিক নয়, কারণ এই সঠিকটাকে তো সাপোর্ট করছে না, এই কোথাও না কোথাও এ আমার জন্য সঠিক ব্যক্তি নয়, ভুল। তখন সে রিয়ালাইজ করে, এবং তারপর ম্যারির প্রতি তার যেটা অনুভূতি ছিল সেটার থেকে সে সরে আসে। এবং জুলিয়া আবার পালিয়ে যাচ্ছে টমের বন্ধু ইয়েটসের সঙ্গে। জুলিয়া পালিয়ে যাচ্ছে, যেহেতু জুলিয়া অবিবাহিতা ছিল এবং পালিয়ে গেছিল, তার জন্য তাকে ক্ষমা করে দেওয়া হয় পরিবারের তরফ থেকে, এবং তাকে মেনে নেওয়া হয়। এবং জুলিয়াকে কি করা হয়, জুলিয়া এবং ইয়েটসের পরবর্তীতে বিয়ে হয়ে যায়, এবং তাকে পরিবারের তরফ থেকে মেনে নেওয়া হয়। পালিয়ে গিয়ে বিয়ে করলেও তাদেরকে মেনে নেওয়া হয় পরিবারের তরফ থেকে, কিন্তু মারিয়াকে আর মেনে নেওয়া হয় না, কারণ মারিয়ার অলরেডি একবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর সে অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে, তার জন্য তাকে আর ক্ষমা করা হয় না, এবং থমাস বার্টমের পরিবার থেকে মেনে নেওয়া হয় না। সেই সময় মারিয়াকে সাপোর্ট করে মিস্টার অ্যান্ড মিসেস নরিস, তার মাসি মিসেস নরিস, যে এই মারিয়াকে এই ধরনের বিগড়েতে সাহায্য করেছিল, এই ধরনের ছোটোর থেকে আদর করে করে এরকম একটা মানে মানুষের পরিণত হতে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত তার ভুল করার পর মারিয়াকে আশ্রয় দেয় তার মাসি মিসেস নরিস। ওকে, আর মিস্টার এবং মিসেস নরিস, যখন মিস্টার নরিস মারা গিয়েছিলেন, এবং তিনি একটা খুব ভালো পদে ছিলেন, খুব নামি দামি ব্যক্তি ছিলেন, তো সেই পদটা পান মিস্টার গ্র্যান্ট, সেই পদটায় কাজ করেন মিস্টার গ্র্যান্ট অ্যান্ড মিসেস গ্র্যান্ট, যাদের সৎ ভাই বোন ছিল হেনরি অ্যান্ড ম্যারি। তারপর মারিয়াকে মেনে নেওয়া হয় না, সে তার মাসি মিসেস নরিসের কাছে আশ্রয় নেয়, আর জুলিয়াকে মেনে নেওয়া হয়। এবং টমের তো স্বাস্থ্য খুবই খারাপ, মৃত্যুর দিকে ছিল। আর তারপর এডমান্ড বুঝতে পারে যে ম্যারি তো আমার জন্য সঠিক নয়, সে তার বোনের পালানোতে সাপোর্ট করেছে এবং সে সঠিক নয়, সে সঠিক কাজ নির্বাচন করেননি, ভুল মানুষকে তিনি পছন্দ করে ফেলেছেন। তারপর সেখান থেকে সরে এসে ফাইনালি এডমান্ড ফিল করতে পারে যে তার ফ্যানির প্রতি একটা সত্যিকারের একটা ফিলিংস, একটা অনুভূতি ফিল করতে পারে, এবং তারপর ফ্যানির সঙ্গে এডমান্ডের বিয়ে হয়। ফ্যানিও যেটা ছোটোর থেকে মনে মনে চেয়েছিল, যে চোখে তাকে দেখতো, সেই ইচ্ছে তার পূরণ হয়। তো এই নভেল এইভাবেই শেষ হচ্ছে, আর শেষে কেউ কেউ সুখী ছিলেন, কেউ কেউ সুখী ছিলেন না, কিন্তু আলটিমেটলি নভেলটা এন্ড হয় এডমান্ড এবং ফ্যানি প্রাইসের বিয়ে হয়ে, আর তারা বিয়ের পরে হ্যাপিলি জীবনযাপন করতে থাকে। আর জুলিয়া এবং ইয়েটস পালিয়ে গিয়ে বিয়ে করে তারা সংসার করতে থাকে। আর এখানে ফ্যানি প্রাইস এবং এডমান্ড দুজনেই বিয়ে হয়ে যায়, এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। এভাবেই নভেলটার এন্ড হয়ে যায়। আশা করছি গল্পটা ক্লিয়ার করতে পেরেছি, প্লটটা আর ক্যারেক্টারগুলো এখানে বলা হয়ে গেল। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওস পাওয়ার জন্য, এবং জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।